সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমি তন্ময় কুমার বসু, সহকারী অধ্যাপক বাংলা, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা। আজ আমি তোমাদের পাঠ্যসূচিভুক্ত যে দ্বিতীয় কবিতাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম সোনার তরী, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতার নাম সারদা দেবী, এবং তার ঠাকুর দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার সময়কালে একজন ভালো গদ্য লেখক ছিলেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকার একজন প্রধান লেখক ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত 1843 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার গীতাঞ্জলি কাব্য নিজে অনুবাদ করেছিলেন সং অফারিংস নামে, এবং এই কাব্যের জন্য 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট ডিগ্রি দিয়েছিল 1940 সালে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় সার্থকতার দৃষ্টান্ত রেখেছেন, এবং এমনকি তার যে 60 বছর বয়সের পরে তিনি চিত্রকর্মেও হাত দিয়েছিলেন, এবং চিত্রকর্মেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া তিনি 2000-এর বেশি গান লিখেছেন, যেগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে জানি, এবং রবীন্দ্রসঙ্গীত আমাদের একটা প্রেরণার উৎস, শান্তির বাণী শোনায়। তো রবীন্দ্রনাথের যে কাব্য, অনেক কাব্য তিনি লিখেছেন। তার মধ্যে প্রধান কাব্যগুলো মানসী, সোনার তরী, চিত্রা, গীতালি, গীতিমাল্য, কণিকা, বলাকা, পুনশ্চ, সেজুতি, জন্মদিনের শেষ লেখা, এরকম আরও অনেক কাব্য আছে। রবীন্দ্রনাথের যে উপন্যাসেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার 12টি উপন্যাস আছে, তার মধ্যে গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, 4 অধ্যায়, রাজর্ষি, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা। রবীন্দ্রনাথ নাটকের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের নাটক লিখেছেন। অনেক নাটক, যেমন কাব্যনাট্য, নাট্যকাব্য, নৃত্যনাট্য, রূপক সাংকেতিক নাটক, বিভিন্ন ধরনের নাটক লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হলো বিসর্জন, চিত্রাঙ্গদা, বসন্ত, অচলায়তন, রক্তকরবী, ডাকঘর, চিরকুমার সভা, শ্যামা, তারপর রাজা, মুক্তধারা, বাল্মীকি প্রতিভা, এরকম আরও অনেক নাটক তিনি লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে বসন্ত নাটকটি তিনি কবি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। আর তিনি বাংলা ছোট গল্পের জনক, এবং তার অনেক ছোট গল্প আছে, যে গল্পগুলো প্রথমত গল্পগুচ্ছ, গল্প স্বল্প, 3 সঙ্গী এসব গ্রন্থে সংকলিত হয়েছিল। পরবর্তীতে অখণ্ড গল্পগুচ্ছে তার গল্পগুলো সংকলিত আছে। তার উল্লেখযোগ্য গল্পের মধ্যে আমাদের পাঠ্য আছে অপরিচিতা ছোট গল্প, তাছাড়া এর আগে পাঠ্য ছিল হৈমন্তী ছোট গল্প, তাছাড়া আরও অনেক, যে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, জীবিত মৃত, ল্যাবরেটরি, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, এক রাত্রি, শুভা, এরকম অনেক চমৎকার গল্প তিনি লিখেছেন। তাছাড়া প্রবন্ধেও তিনি তার সার্থকতার রেখেছেন, তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, কালান্তর, শব্দতত্ত্ব, সভ্যতার সংকট, আধুনিক সাহিত্য, ছন্দ ইত্যাদি নানা বিষয়ে তিনি প্রবন্ধ লিখেছেন। তাছাড়া তার যে ভ্রমণ সাহিত্য, জাপান যাত্রী, পারস্যে, ইউরোপ প্রবাসীর পত্র, এগুলো তার ভ্রমণ সাহিত্য। তাছাড়া তিনি পত্র সাহিত্য লিখেছেন, যে ছিন্নপত্র, রাশিয়ার চিঠি। তাছাড়া তার আত্মজীবনীও আছে, জীবন স্মৃতি নামে। এই মহান কবি আমাদের বাংলা সাহিত্যের যে প্রাণ পুরুষ, তিনি 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম। এরপর আমাদের যে পাঠ্য আছে, যে সোনার তরী কবিতা। সোনার তরী কবিতা পাঠ করার আগে আমরা সোনার তরী কবিতা সম্পর্কে
কিছু তথ্য জেনে নিই। যে সোনার তরী কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, এবং সোনার তরী যে কাব্যের কবিতাগুলো অধিকাংশ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি তদারকির উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করেছিলেন তখন রচিত হয়েছিল, এবং তার অনেক ছোট গল্প এই কুষ্টিয়ার শিলাইদহে অবস্থানকালে রচিত হয়েছিল। সোনার তরী কাব্যগ্রন্থের যে নাম কবিতা সোনার তরী, এটা শতাধিক বছর ধরে ব্যাপক আলোচিত এবং নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। এটা আসলে একটা রূপক কবিতা, এখানে গভীর জীবন দর্শন লুকিয়ে আছে। তো আমরা কবিতায় দেখতে পাই যে একজন মাঝি তার সোনার ফসল বা সোনার ধান কেটে অপেক্ষা করছে, তারপর একটা সোনার তরী বেয়ে একজন মাঝি এলো এবং কৃষকরূপী কবি তার সোনার ফসল তার নৌকায় তুলে দিল। তুলে দেওয়ার পর তাকেও নিতে বলল, কিন্তু দেখা গেল যে সেই সোনার তরীতে তার ফসলের জায়গা হয়েছে কিন্তু কবির জায়গা হয় না। অর্থাৎ মহাকালের স্রোতে আমরা একদিন বিলীন হয়ে যাব। অর্থাৎ জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম হলে আমাদের মৃত্যু হবেই, কিন্তু আমাদের সৃষ্টিকর্ম, আমাদের ভালো কর্মগুলো মহাকালে রয়ে যাবে। যেমন আমাদের বহু বছর, যে হাজার বছর ধরে যারা বিজ্ঞানী, দার্শনিক, যারা পৃথিবীর সভ্যতায় অবদান রেখেছেন, সে অ্যারিস্টটল, প্লেটো, তারপর আমরা বলতে পারি নিউটন, এছাড়া আরও অনেক, যে গ্যালিলিও, অনেক নাম আমরা বলতে পারি যাদের যে অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা বেঁচে নেই, কিন্তু তাদের সৃষ্টিকর্ম এই পৃথিবীতে এই সময়ের স্রোতে রয়ে গেছে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। তো চলো এবার আমরা কবিতাটি একটু পাঠ করে দেখি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখানে আমরা দেখতে গগনে অর্থাৎ আকাশে মেঘ গর্জন করছে, গর্জন করা, এখানে গরজে, কবিতার ছন্দের প্রয়োজনে এভাবে ভেঙে লেখা হয়েছে গরজে, বরষা। তো মেঘ গর্জন করছে এবং ঘন বর্ষা, অর্থাৎ এটা বর্ষাকালের বর্ণনা আছে, এখানে অনেক বর্ষা হচ্ছে। আর কৃষকরূপী কবি ধান কেটে কুলে বসে আছেন, একা একা বসে আছেন, তিনি কোনো ভরসা পাচ্ছেন না যে কি হবে। অর্থাৎ এখানে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে বিরাজ করছে, যে কোনো, এবং নদীর যে সেই ক্ষেতের পাশে যে নদী আছে, সে নদীর ধারা বা স্রোত হচ্ছে প্রবল, যে খুরের মতো ধারালো এবং খড় পরশা, অর্থাৎ পরশা মানে বর্ষার মতো ধারালো, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কবি একা একা বসে আছেন। তারপর একখানি ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ ক্ষেতখানি ছোট এবং কবি একেলা, আবারও বলছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এবং ক্ষেতের চারিদিকে বাঁকা জল খেলা করছে। বাঁকা জল হচ্ছে এখানে কালো স্রোতের প্রতীক। তো এখানে যে বাঁকা, বুঝতে পারছে যে এই ক্ষেতটা হচ্ছে কেমন দ্বীপের মতো, চারিদিকে তার জল, বাঁকা জল খেলা করছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। পরপারে অর্থাৎ অন্য পারে দেখা যাচ্ছে একটা ছবি আঁকা, মানে মনে হচ্ছে যে একটা গ্রামের ছবি আঁকা আছে। সে কেমন, গ্রামটা কেমন, যে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ যে গাছপালা ঘেরা ছায়া সুনিবিড় গ্রাম, কিন্তু সেই গ্রামটা এখন কি মেঘে ঢাকা আছে। আর সেই সময়টা হচ্ছে প্রভাত বেলা, সকালবেলা। আর এবারেতে ছোট ক্ষেতে কবি একলা বসে আছেন। তো তারপর আমরা দেখতে পাই যে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ভরে। এমন সময় কবি দেখতে পেলেন যে একজন মাঝি তরি অর্থাৎ নৌকা বেয়ে আসছে, এবং তাকে দেখে মনে হচ্ছে, কবির মনে হচ্ছে তাকে চেনা চেনা মনে হচ্ছে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ভরে। তাকে দেখে চেনা মনে হচ্ছে, কিন্তু সেই মাঝি তার নৌকা নিয়ে ভরা পালে, অর্থাৎ আগে পাল তুলে নৌকা চলতো, সেই পালে পূর্ণ গতিতে সে নৌকা চলে যাচ্ছে, কিন্তু সে মাঝি কোনো দিকে তাকিয়ে দেখছে না, এবং নৌকার দুই পাশে যে ঢেউ, সেই ঢেউগুলো নদীর দুই ধারে আছড়ে পড়ছে। এরকম একটা চিত্রপট এখানে দেখা যাচ্ছে। এরপর যেহেতু সে মাঝি চলে যাচ্ছে, তখন কবি তার দৃষ্টি আকর্ষণের জন্য তাকে ডাক দিলেন। বলছেন কি, যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে,
যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। বলছে তুমি এখানে একবার এসো, তারপর যেখানে খুশি চলে যেও, কিন্তু আমার এই কুলে এসে আমার সোনার ধান নিয়ে যাও। তারপর কি বলছেন যে যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ তোমার যত খুশি আমার ফসল নিয়ে নাও, তরণী অর্থাৎ নৌকার পরে। তারপর সে মাঝি বলছে আর আছে? ওই বলছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ কবি, কৃষক রূপী কবি বলছেন এতকাল আমি যত ফসল ফলিয়েছি সব থরে বিথরে অর্থাৎ তোমার নৌকায় তুলে আমি সাজিয়ে দিয়েছি, এখন আমাকে করুণা করে আমাকে তোমার নৌকায় তুলে নাও। কিন্তু তারপর কি ঘটলো, যে তখন কবি নিজেই বুঝতে পারলেন যে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ সেই সোনার তরিতে, সেই সোনার নৌকায় কবির উৎপাদিত ফসলের স্থান হয়েছে, কিন্তু কবির কোনো স্থান আর নাই সেখানে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ মাস, এখানে মাসের উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাস, শ্রাবণের আকাশ ঘিরে সেই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘ ঘুরে ফিরে বেড়াচ্ছে, এবং সেই শূন্য নদীর তীরে কবি আবার একাকী পড়ে রইল, আর তার যে ফসল সেটা সোনার তরী। অর্থাৎ আমাদের যে যে আগেই বলছিলাম যে আমাদের সৃষ্টিকর্ম রয়ে যায়, শুধু আমাদের অস্তিত্ব, আমাদের এই নশ্বর দেহ এই পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, কিন্তু যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমাদের সেই কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। এটাই হচ্ছে এই কবিতার ব্যাখ্যা। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার কথা হবে। ভালো থেকো সবাই।